নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনো চালু হয়নি থানা। অন্তত চেয়ার টেবিলে বসিয়ে দ্রুত সেবা কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে বাংলাদেশে ভারত সমর্থিত সরকারের অবসান হয়েছে বলছে পাকিস্তান। জানাবো হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে, এবং সর্বশেষ জানাবো প্রত্যাশা সাধারণ মানুষের, ডক্টর ইউনূসের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনো চালু হয়নি থানা। অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত সেবা কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। পুলিশ সদস্যদের 24 ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো এখনো চালু করা যায়নি। নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত, তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না। পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে আনা একটা চ্যালেঞ্জ। এমতো অবস্থায় রাজধানী ঢাকা সহ অন্যান্য এলাকায় থানাগুলো শিগগির পুরোদমে চালু করা যাচ্ছে না। অবশ্য ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত মানুষকে সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যাপক প্রাণহানির জেরে ঢাকা সহ সারা দেশে বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ সদর দপ্তর সহ বেশ কিছু থানা ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাঙচুর হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় অনেক থানা ভবনে। অস্ত্র, মালামাল লুটের ঘটনা ঘটেছে। অনেক পুলিশ সদস্য হতাহত হন। এরপর সারা দেশে থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ফলে পুলিশ লক্ষ্য করে হামলা হয়। শেখ হাসিনার দেশ ত্যাগের পরপর পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের সদস্যরা অনেকটা আত্মগোপনে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু করার পুলিশ সদর দপ্তর, ডিএমপি কার্যালয় সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তারা আসতে শুরু করেছেন। নতুন মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম সব পুলিশ সদস্যকে 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন। গতকাল 24 ঘন্টা শেষ হলেও ঢাকা সহ দেশের অধিকাংশ থানায় পুলিশ সদস্যদের দেখা যায়নি। থানাগুলো পাহারায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। এদিকে কর্মস্থলে যোগ দিতে আসা পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যেসব কথা প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দয়া করে সবাই রাষ্ট্রীয় সম্পদ বা স্থাপনায় হামলা বা লুটপাট করা থেকে বিরত থাকি। এসব জনগণেরই সম্পত্তি। যারা এসব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। সাদা কাগজে এই কথাগুলো লিখে হাতের জেল থানায় মূল ফটকে টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল দুপুর 12টার দিকে গিয়ে দেখা যায় এই থানার মূল ফটকে তালা ঝুলছে। ভেতরে বসে পাহারা দিচ্ছিলেন আনসার সদস্যরা। হাতিরঝিল থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন 8 জন আনসার সদস্য। তাদের একজন মাহতাব হোসেন বলেন, থানায় এখনো পুলিশ সদস্যরা আসেননি। কবে আসবেন সেটাও তারা জানেন না। তারা রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিচ্ছেন। বাড্ডা ও উত্তরা পূর্ব থানায় আনসার সদস্য ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এর আগের দিন অর্থাৎ বুধবারও রাজধানীর ভাটারা, বাড্ডা, হাতিরঝিল, শাহবাগ, নিউ মার্কেট, ধানমন্ডি ও উত্তর পূর্ব এই 7 থানা ঘুরে কোনো পুলিশ সদস্য দেখা যায়নি। তবে মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখার কার্যালয়ে গতকাল অনেক পুলিশ সদস্য এসেছেন। ডিবি কার্যালয়ের মূল ফটকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। সেখানে রাখা নিবন্ধন খাতায় নাম লিখে ভেতরে প্রবেশ করতে হচ্ছে কর্মকর্তা সদস্যদের। সেই খাতায় তালিকা অনুযায়ী গতকাল বেলা 2টা পর্যন্ত প্রায় 90 জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্য ডিবি কার্যালয়ে এসেছেন। হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের বিকেল থেকেই যে প্রশ্নটি সবার মনে বড় হয়ে উঠেছে তা হলো, ভারত ও বাংলাদেশের এই আকস্মাৎ পরিবর্তনে কিভাবে গ্রহণ করবে এবং তার প্রতিক্রিয়া কি হবে। শেখ হাসিনা ভারতে আশ্রয় না নিলেও এসব প্রশ্ন উঠত, কিন্তু ভারতে আশ্রয় নেওয়ার পর ভারত থেকে অন্য কোথাও যাওয়া দ্রুত সম্ভাবনা না থাকায় গত 3 দিন এই প্রশ্ন আরো বেশি জরুরি হয়ে উঠেছে এবং তাতে নতুন প্রজন্ম যোগ হয়েছে। প্রশ্ন উঠছে, হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবে? যে সরকারের প্রতি ভারত 1.5 দশক ধরে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে এবং একটি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা ও তাকে অব্যাহত রাখতে অনুঘটকের কাজ করেছে, জনরোষে তার পতনের কারণ ভারতের নীতি নির্ধারকেরা উপলব্ধি করতে পারবেন এমন আশা করা
করার কারণ ছিল না, কেননা গত বছরগুলোয় বিশেষত 2023 সালের মাঝামাঝি থেকে নীতি নির্ধারকেরা এটা সুস্পষ্ট করে বুঝেছিলেন যে হাসিনার শাসনের ভিত্তি জনগণের সমর্থন নয়, কিন্তু তা সত্ত্বেও ভারতের স্বার্থ বিবেচনা নিয়ে বিশ্লেষক থেকে শুরু করে নীতি নির্ধারকেরা হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে চেয়েছে। সেই লক্ষ্যে সম্ভাব্য সবকিছু করেছে। শুধু 2024 সালের নির্বাচনের আগে নয়, 2018 সালের ভারতীয় কর্তৃপক্ষের কাছে এটা স্পষ্ট ছিল যে আওয়ামী লীগ ইতোমধ্যে অন্তত নিবিড়ভাবে গণতান্ত্রিক রাজনীতি এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ পরবর্তী সংসদে একটি বিব্রতকর সংখ্যালঘুতে পরিণত হবে। বাংলাদেশ বিষয়ে ভারতীয় সাংবাদিক গবেষকদের এই ধারণার পেছনে যে প্রত্যাশা কাজ করেছে তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকার জন্য বাংলাদেশ ও এর নাগরিকদের প্রজন্মান্তরে কৃতজ্ঞতা আবদ্ধ থাকতে হবে এবং সেই কৃতজ্ঞতা কেবল আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা নিশ্চিত করতে পারেন। এই বিবেচনা দল নির্বিশেষে ভারত একটাই গভীর যে যার বুঝতে পারেনি কৃতজ্ঞতা হচ্ছে বহন করার জন্য সবচেয়ে ভয়াবহ ক্রুশকাষ্ঠ। শেখ হাসিনার পতন তাদের নীতির এবং দৃষ্টিভঙ্গির অসারতা প্রমাণ করেছে, কিন্তু এই বাস্তবতা স্বীকার করার পরিবর্তে ভারতের নীতি নির্ধারক এবং গণমাধ্যমগুলো যে ধরনের অবস্থা গ্রহণ করেছে তাতে উদ্বিগ্ন হতে হয়। বাংলাদেশে এই গণ অভ্যুত্থানকে ইসলামপন্থীদের উত্থান বলেই গণনা করা হচ্ছে। ভারতের সরকার ও বিরোধী দল বাংলাদেশের প্রশ্নে একই অবস্থানে রয়েছেন। লোকসভায় 6 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বিবৃতি বা সর্বদলীয় সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন প্রশ্ন করেন যে বাংলাদেশের ঘটনার পেছনে বিদেশি হাত আছে কিনা, তখন অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের বৈধতাকে প্রশ্নের মুখে ফেলাই যে এর উদ্দেশ্য তা বোঝা যায়। এ ধরনের আলোচনা পশ্চিমা দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা। বাংলাদেশে একটি উগ্র গোষ্ঠীর সমর্থনপুষ্ট সরকার আছে এমন প্রচারের ফলে অন্য দেশগুলো যদি পর্যবেক্ষণের জন্য সময় নেয়, তা নতুন সরকারের জন্য বিশেষত অর্থনৈতিক কার্যত সাহায্য প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে। সেটা যে বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতার কারণ হবে সে বিষয়ে সন্দেহ নেই। ভারতের এই আচরণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি অংশকে দেশকে অস্থিতিশীল করে তুলতে উৎসাহী করবে। যে লাখ লাখ দলীয় কর্মী ফেলে হাসিনা পালিয়ে গেছেন, সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে সজীব অজয় জয়ের ভিডিও বার্তা সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি, নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রতিক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান নয়। এটাই সবাই জানি যে আন্দোলন দমনে অস্ত্র দিয়ে ছাত্রলীগ ও যুবলীগকে মাঠে নামানো হয়েছিল, সেগুলো এখন কিভাবে ব্যবহৃত হচ্ছে বা ভবিষ্যতে কিভাবে হতে পারে তা সহজেই অনুমেয়। ভারত সরকার এবং তার নীতি নির্ধারকেরা বিষয়গুলো জানেন না এমন নয়। এ ধরনের কথাবার্তা এবং আচরণ থেকে বোঝা যায় যে ভারত হাসিনা সরকারের পতনের পরবর্তী পরিস্থিতি তার স্বার্থের অনুকূলে রাখতে বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে। এই অবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের শেখ হাসিনার উপস্থিতি। বাংলাদেশ থেকে পলায়নের পর হাসিনা প্রতিবেশী দেশ ভারত যাবেন সেটা মোটেই অভাবিত নয়, কিন্তু বিমানবন্দরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতি এবং তাদের মধ্যকার আলোচনা এটাই জানিয়ে দেয় যে ভারত এখনো হাসিনাকে গুরুত্ব দেয় এবং বাংলাদেশের রাজনীতির কুশীলব বলে বিবেচনা করে। বিপ্লব, গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান বা গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শাসকদের পালিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার ঘটনা নতুন নয়, কিন্তু পলাতক এই ব্যক্তিদের কোনো দেশের সরকারিভাবে বিমানবন্দরে কার্যত অভ্যর্থনা জানানোর কোনো উদাহরণ নেই। এই তথ্যই এই পদক্ষেপের গুরুত্ব বোঝায় যে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে ভারত আশ্রয় দেয়নি। শেখ হাসিনা ভারতে আশ্রয় প্রার্থনা করেননি। ভারত সরকার বলেছে তারা হাসিনাকে সময় দিচ্ছে সিদ্ধান্ত নিতে। শেখ হাসিনা বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য চেষ্টা করছেন। পশ্চিমা দেশগুলো তাকে আশ্রয় দেবে বলে মনে হয় না। বিকল্প হচ্ছে উপসাগরীয় দেশগুলো, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরোক্ষ ইঙ্গিত থাকলে এই দেশগুলো এ বিষয়ে উৎসাহী হবে বলে মনে করা হয়। পাকিস্তানের নওয়াজ শরীফ এক্ষেত্রে উদাহরণ বলে বিবেচনার অবকাশ নেই। শেখ হাসিনা কেবল যে ক্ষমতাচ্যুত হয়েছেন তা নয়, তার শাসনের শেষ দিনগুলো ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটা বড় কাজ হচ্ছে গত 15 বছরে যারাই মানবাধিকার লঙ্ঘন করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং গুম খুনের নির্দেশ দিয়েছে, এসব কাজে যুক্ত থেকেছে, তাদের বিচারের আওতায় আনা। সেই বিবেচনায় বাংলাদেশ সরকার ভারতের কাছে হাসিনাকে প্রত্যাপন করার অনুরোধ করতে পারে। 2016 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় তা করা সম্ভব। তবে বাংলাদেশে হাসিনাকে বিচারের চেষ্টা করলে তা অস্থিরতার কারণ হতে পারে এবং একে প্রতিহিংসামূলক বলে মনে হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টম কিন বিবিসির প্রতিবেদনে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো তদন্ত করেন এবং কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়, সেটি ভিন্ন পরিস্থিতি তৈরি করবে। ক্ষমতাচ্যুত আগেই বাংলাদেশের বাইরে থেকে এ ধরনের একটি নাগরিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সূচনা করতে পারে। ভারতের নীতি নির্ধারকেরা কি সেটা বিবেচনা নিচ্ছেন? বাংলাদেশে ভারত সমর্থিত সরকারের অবসান হয়েছে বলছে পাকিস্তান।
ছাত্র জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী সরকার পতন হয়, এতে ভারত সমর্থিত সরকারের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন যুগ শুরু করার সুযোগ বলেছে পিএমএলএন এর নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খবর জিও নিউজের। খাজা আসিফ বলেন, শেখ হাসিনা 15 বছরের মেয়াদে বাংলাদেশে ভারতের প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে বাংলাদেশে একটি ভারত সমর্থিত সরকারের সমাপ্তি হয়েছে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় 3 শতাধিকেরও বেশি মৃত্যু দেখা দেশে। প্রত্যাশা সাধারণ মানুষের, ডক্টর ইউনূসের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব মহলে পরিচিত ও জনপ্রিয় হওয়ায় তার নেতৃত্বে দেশের ভঙ্গুর অর্থনীতি দ্রুত সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা সাধারণ নাগরিকদের। তাদের দাবি, দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কোনো বিকল্প ছিল না। তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা এ সময়ের জন্য দুর্দান্ত একটি সিদ্ধান্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।